শ্রীমঙ্গল বাংলাদেশের উত্তর-পূর্বে অবস্থিত মৌলভীবাজার জেলার অন্তর্ভুক্ত সবুজে মোড়ানো এক অপরূপ জনপদ। দুটি পাতা একটি কুড়ির দেশ নামে পরিচিত এই অঞ্চলকে বলা হয় বাংলাদেশের চায়ের রাজধানী। দূরদূরান্তের ঢেউ খেলানো চা বাগান, পাহাড়ি টিলা আর নৈসর্গিক বনভূমির সৌন্দর্যে প্রতিদিনই এখানে ভিড় করেন অসংখ্য পর্যটক। শ্রীমঙ্গল শুধু পরিচিত কয়েকটি স্পটে সীমাবদ্ধ নয়, যা চা বাগানের আড়ালে, পাহাড়ি পথ আর নিভৃত বনভূমির ভেতর লুকিয়ে আছে আরও অজস্র অজানা সৌন্দর্য, যার অনেকটাই এখনও অচেনাই রয়ে গেছে। আজ আমরা ঘুরে দেখব শ্রীমঙ্গলের নয়নাভিরাম মাধবপুর লেক, দেশের অন্যতম প্রাচীন রেইন ফরেস্ট, লাউয়াছড়া জাতীয় উদ্যান, একটি খাসিয়া পল্লী সহ বিস্তীর্ণ রাবার বাগান এবং দিগন্তচড়া সবুজ চা বাগানের অনিন্দ সৌন্দর্য। সাথে থাকবে কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে এবং আমাদের মতো একদিনে 7টি প্লেস কিভাবে ঘুরে দেখবেন, সকল বিষয়ে একটি বিস্তারিত ভ্রমণ গাইডলাইন। তো চলুন শুরু করা যাক। আমাদের এবারের ভ্রমণ গল্পটি শুরু হতে যাচ্ছে ঢাকার মহাখালী থেকে রাত 11:40 শ্রীমঙ্গলগামী বিলাস পরিবহন নামের এই এসি বাসটিতে করে। সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 700 টাকা এবং নন এসি বাসের ভাড়া পড়বে জনপ্রতি 570 টাকা। চাইলে কমলাপুর থেকে ট্রেনে যেতে পারেন, ভাড়া পড়বে 250 টাকা থেকে 1000 টাকা। মাঝপথে হোটেল বিরতি দিয়ে আমাদের বাস ছুটছে গন্তব্যের দিকে। সবকিছু ঠিকঠাক থাকলে দেখা হবে সকালবেলা। শুভ সকাল। এই মুহূর্তে অবস্থান করছি শ্রীমঙ্গল বাজারে। গতকাল রাত 12টায় আমরা যে গাড়িতে উঠেছি, এটি আমাদেরকে সকাল 7টায় এনে এই শ্রীমঙ্গল বাজার নামিয়েছে। এখান থেকে সর্বপ্রথম আমরা একটি সিএনজি রিজার্ভ করব পুরো দিনের জন্য। তারপর আমরা শুরু করব আমাদের আজকের ভ্রমণ। 1600 টাকায় সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ নিয়ে মিজান ভাইকে সঙ্গী করে আমাদের প্রথম গন্তব্য শ্রীমঙ্গল রাবার বাগান। এই মুহূর্তে আমরা এখন আছি একটি রাবার বাগানে। এটি শ্রীমঙ্গল বাজার থেকে 15 থেকে 20 মিনিট সিএনজিতে করে আসার পরই পড়বে। এই মুহূর্তে যেহেতু রাবারের সময় না, সো আমরা ওটা পাচ্ছি না, তবে সারি সারি গাছ রয়েছে। আপনারা আসলে এখানে প্রকৃতির যে একটা সৌন্দর্য আছে এটা পাবেন। শ্রীমঙ্গলের কাছে অবস্থিত এই বাগানটি সারি সারি সুউচ্চ রাবার গাছ, নীরব পরিবেশ এবং রাবার সংগ্রহের অনন্য দৃশ্যের জন্য বেশ পরিচিত। সবুজে ঘেরা এই জায়গা প্রকৃতি ও গ্রামীণ শ্রমজীবনের এক ভিন্ন সৌন্দর্য তুলে ধরে, যা আমাদের মতো আপনাকেও সহজেই মুগ্ধ করবে। আমার এক পাশে হচ্ছে চা বাগান আর অন্য পাশে হচ্ছে একটি রাবার বাগান। প্রাকৃতিক সৌন্দর্য মাড়িয়ে বিস্তীর্ণ চা বাগানের বুক দিয়ে বয়ে যাওয়া রাস্তা ধরে আমাদের এবারের গন্তব্য নূরজাহান টি স্টেট। আমরা এখন আছি নূরজাহান চা বাগান। এটা অনেক বড় একটা চা বাগান এবং বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে পরিচিত শ্রীমঙ্গলের সবুজ পাহাড়ি প্রান্তরে লুকিয়ে আছে এক অপূর্ব সৌন্দর্য, নূরজাহান ট্রি গার্ডেন। যতদূর চোখে যায়, ঢেউ খেলানো সবুজ চা গাছের সারি আর নিস্তব্ধ প্রকৃতির মাঝে ইতিহাসের এক মায়াবী ছোঁয়া। কথিত আছে মুঘল সম্রাজ্ঞী নূরজাহান বেগমের নামে এই চা বাগানের নামকরণ করা হয় নূরজাহান টি স্ট্রিট। এই নূরজাহান চা বাগানটির আয়তন 450 বর্গ কিলোমিটার। এর প্রাকৃতিক পরিবেশ সত্যি অসাধারণ। এখানকার ঠান্ডা হাওয়া এবং একেবারে মানুষহীন বলা চলে পাখির কিচিরমিচির শব্দ, এটা সত্যিই আপনার মন জুড়াবে। এই চা বাগানে বর্তমানে 477 জন শ্রমিক কাজ করে থাকেন। আমার মতে এই পুরো চা বাগানটা ঘুরে দেখতে আপনার একদিনেরও বেশি সময় লেগে যেতে পারে বলে আমার মনে হচ্ছে। আমরা যতটুকু ঘুরলাম অসাধারণ এটা। প্রকৃতি, ইতিহাস আর শান্ত পরিবেশ সব মিলিয়ে এটি শ্রীমঙ্গলের অন্যতম আকর্ষণীয় এক গন্তব্য। ফাইনালি আমরা চলে এসেছি এই মাধবপুর চা বাগান বা মাধবপুর লেকের গেইটে। মাধবপুর লেক চা চাষের জন্য ও অন্যান্য বিভিন্ন কারণে ব্যবহারের জন্য প্রচুর পানির প্রয়োজন হয় বলে পার্বত্য অঞ্চলের বৃষ্টিবহুল এলাকাগুলোই চা চাষের জন্য সর্বোৎকৃষ্ট। কিন্তু এসব অঞ্চলে বৃষ্টির পরিমাণ অধিক হলেও ঢালু ভূমির কারণে পানি অধিক সময় অবস্থান করে না। বিধায় পানির প্রয়োজনে বাগান কর্তৃপক্ষ একাধিক জলাধার তৈরি করেন, যা প্রায়
প্রতিটি চা বাগানের ক্ষেত্রে অতি স্বাভাবিক ব্যাপার এবং স্থানীয় শ্রমিকরা এসব হ্রদকে ডাম্প বলে থাকে। এরই ধারাবাহিকতায় মাধবপুর চা বাগান কর্তৃপক্ষ 1965 সালে বাগানে মধ্যস্থিত 3টি টিলাকে বাঁধ দিয়ে পানি জমিয়ে রেখে গড়ে তোলেন মাধবপুর লেক। আজকের এই ভ্রমণের সবচেয়ে সেরা একটি মুহূর্ত ছিল, ওনাদের সাথে অনেক আড্ডা দিলাম, চা পাতার ভর্তা হয় সেটাও জানলাম এবং স্মেলটাও দেখলাম, এটা অসাধারণ, আমার হাতে এখনো লেগে আছে। মাধবপুর লেকটির আয়তন প্রায় 3 কিলোমিটার, প্রস্থ স্থান বিশেষে 500 থেকে 300 মিটার পর্যন্ত। এখানে লেকের পানিতে রয়েছে নীল পদ্ম আর বেগুনি শাপলা, দেখা যায় গোলপাতা আর শালুকের ঝাড়। টিলার ঝোপ ঝাড়ে আছে নানান বর্ণের বনফুল এবং দেখা মিলে বিভিন্ন জাতের হাঁস, সরালি, পানকৌড়ি সহ অনেক প্রজাতির পাখি। আছে বিশাল মাধবপুর চা বাগান। এই যে লেকের পাড় ধরে হাঁটছি, যান্ত্রিক কোনো শব্দ নেই, সবই প্রাকৃতিক শব্দ এবং এই যে ফুল ফুটে আছে, পাহাড়, লেকের পানির যে একটা স্বচ্ছতা, মানে এটা অসাধারণ লাগতেছে আমার কাছে। এবং এই যে পাখির কলকাকলি। সো আপনি যদি একা ঘুরতে চান বা আপনি যদি আমার মতো এরকম একটু নীরব টাইপের ট্রাভেলার হন, মানে কোলাহল আপনার ভালো না লাগে, সেই ক্ষেত্রে আপনাকে আমি প্রেফার করবো যে আপনি ভালো একটা সময় আসেন যখন মানুষ কম আসে। ওনাকে সবাই চিনেন, ওনার আসলে নাম বলতে বলে আমার মনে হয় না। এই ইদানিং চা পাতা নিয়ে খুবই একটা ভালো একটা ওনার কন্টেন্ট হয়েছে। সো উনি দায়িত্বে, এখানকার দায়িত্বে আছে, আপনারা আসবেন, উনি খুব অমায়িক, আপনাদেরকে গাইড করবেন ইনশাল্লাহ। আমরা এই মাধবপুর চা বাগান থেকে বের হয়ে যাচ্ছি। এটা অসাধারণ ছিল এবং লেকটাও অসাধারণ ছিল। শেষ সময়টা খুব ভালো কেটেছে, এখানকার মানুষদের সাথে কথা বলতে পেরেছি এবং তারা কিভাবে চা পাতা কুড়াচ্ছে সেটা দেখলাম। আর এই মুহূর্তে ওয়েদারটা অসাধারণ, কজ এই বছরের একেবারে প্রথম বৃষ্টি আবার গায়ে পড়তেছে, আকাশে ডাকতেছে, এটা অসাধারণ লাগতেছে, অন্ধকার হয়ে আসছে, একটা ঝুম বৃষ্টি হবে। আমাদের মিজান ভাইকে রেখে গেছি। কি অবস্থা ভাই? এই ভাই ভিডিও করতেছে, ওই জায়গায় তাকলেন না কেন? আরে ভাই ভালো বৃষ্টি না লাগছে। আসলে তো মনে হয় আসতেন না। আমরা মাধবপুর লেক থেকে আসার পথে বৃষ্টি হয়েছে, আমাদেরকে বেশ কিছুক্ষণ ভালো বৃষ্টি হয়েছে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের সামনে এসে সেখান থেকে 115 টাকা করে জন প্রতি টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করছি। বাংলাদেশের বিখ্যাত বনগুলোর মধ্যে লাউয়াছড়া বন অন্যতম। পরিচিতির দিক থেকে সুন্দরবনের পরেই লাউয়াছড়া বনের অবস্থান। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ চিরহরিত বনভূমি। একসময় পশ্চিম বানুগাছ সংরক্ষিত বন নামে পরিচিত এই অঞ্চলটি 1996 সালে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়। পাহাড়ি টিলা, ছড়া ও ঘন সবুজ বনের মাঝে গড়ে ওঠা লাউয়াছড়া জীববৈচিত্র্যের এক অনন্য ভাণ্ডার, যেখানে উল্লুক সহ অসংখ্য বিরল প্রাণী, পাখি ও উদ্ভিদের বসবাস পরিলক্ষিত হয়। ভিতরে কিছু দূর আসার পর একটি বিলবোর্ড দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে উচ্চ শব্দে যাতে কথাবার্তা না বলা হয়, বন্য প্রাণীদের যাতে বিরক্ত করা না হয়। সেই ক্ষেত্রে আমরা যারাই আসবে এই বিষয়টা খেয়াল রাখবো, যাতে বিরক্ত না করে, কারণ এখানে আপনি বেশ কিছু বন্য প্রাণী দেখতে পাবেন যারা ফ্রেন্ডলি আপনার কাছাকাছি আসতেছে। একেবারে রেল লাইন ক্রস করে আমরা এখন খাসিয়া পুলের দিকে যাচ্ছি। এটা হচ্ছে প্রথমত বৃষ্টি হয়েছে, একেবারে নীরব, মানুষ খুবই কম, কিছু পশু পাখি রয়েছে, শব্দ রয়েছে, অসাধারণ একটা ভাইব দিচ্ছে, মানে ফিল দিচ্ছে, এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে। একসময় বৃহত্তর সিলেটের সর্বত্রই এই ধরনের বন ছিল, তবে বাণিজ্যিক ভিত্তিক চা বাগান সৃষ্টি, ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ এবং নির্বিচারে গাছ কাটার ফলে ক্রমে সংকুচিত হতে হতে মাত্র কয়েকটি স্থানে চিরহরিত এ বর্ষাবনের অস্তিত্ব টিকে আছে। জীববৈচিত্র্যের দিক থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের সমৃদ্ধতম বনগুলোর একটি। আয়তন ছোট হলেও এ বন দুর্লভ উদ্ভিদ এবং প্রাণীর এক জীবন্ত গ্রন্থশালা। আপনার ভ্রমণের জন্য অসাধারণ একটি জায়গা হতে পারে। এই পল্লীতে যেতে হলে একেবারে কিছু রাস্তা সোলিং আছে, তারপরে একেবারে মাটি বালুর রাস্তা। এই যে গাছের ভিতর দিয়ে, বাগানের ভিতর দিয়ে একটা অন্যরকম ফিল আছে, ভালো লাগতেছে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর অরণ্যের ভেতর
কাউয়াছড়া ফরেস্ট ট্রেইলের কাছে অবস্থিত একটি ছোট্ট খাসিয়া পল্লী বা পুঞ্জে। এখানে বসবাস করে খাসিয়া আদিবাসী সম্প্রদায়, যারা পাহাড়ি টিলার উপর বসবাস করে এবং শত বছর ধরে এই বনভূমির সাথে গভীর সম্পর্ক বজায় রেখে জীবনযাপন করছে। আমরা ঘন জঙ্গলের ভেতর দিয়ে প্রকৃতির সবুজ পরীকে সঙ্গী করে চলছি পল্লীর দিকে। আমরা রেল লাইন থেকে প্রায় 7 থেকে 8 মিনিট হাঁটার পরে আমাদের এই প্রথম একটা জিরি পড়ে। এই জিরিটা পার হয়ে মূলত খাসিয়া পল্লীর দিকে যেতে হয়। সো আমরা সেটা পার হয়েছি, আমরা একেবারে পল্লীর কাছাকাছি চলে এসেছি। খাসিয়াদের প্রধান জীবিকা হল বনজ পরিবেশে পান চাষ, যা স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। খাসিয়া সমাজ মূলত মাতৃতান্ত্রিক এবং তাদের জীবনধারা প্রকৃতি ও বনজ সম্পদের সাথে নিবিড়ভাবে যুক্ত। সো আমরা আমাদের উঠোন দিয়ে একেবারে নিচে নেমে এসেছি অপোজিট পাশে। আমরা এখন দেখব কিভাবে পান সংগ্রহ করে। আমরা এখন আছি এই খাসিয়া পল্লী মানুষের জীবিকা নির্বাহের পানের বরজ বা পানের বাগানে। এখানে মূলত হচ্ছে যে অন্যান্য পানের বরজগুলোর মতো না, এটা অন্যান্য পানের বরজগুলো হচ্ছে একটা সিস্টেম করে করা হয়, একটা জমিতে করা হয়। এইটা হচ্ছে এইখানে যে গাছগুলো আছে, বনে যেই গাছগুলোই আছে সেই গাছের নিচে তারা হচ্ছে যে পান গাছ দিয়ে দিয়েছে। একেবারে সবগুলো গাছেই সেম আছে এইখানে, সবগুলো গাছে। সো ওনারা এই পানগুলো পাড়ে হচ্ছে একটা মই দিয়ে গাছের সাথে বেঁধে উপরের দিকে উঠে আর হচ্ছে যে পান পাড়ে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে মূলত দুটি খাসিয়া পুঞ্জি রয়েছে, মাগরুছড়া পুঞ্জি ও লাউয়াছড়া পুঞ্জি, যেখানে কয়েক ডজন পরিবার বসবাস করেন এবং পাহাড়ি বনভূমির পরিবেশের সাথে খাপ খাইয়ে তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি আজও ধরে রেখেছে। তাই ঘুরে দেখতে পারেন এটিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? ভালো আছেন মিজান ভাই? ভালো না, আপনি অনেক আমরা সেই ঢুকলে আর আসি না ভাই, দেরি হয়ে যায় আমাদের জন্য। চলেন। খাসিয়াপুঞ্জি থেকে বের হয়ে আমরা চা বাগানের সৌন্দর্যে হারিয়ে নিজেদের আবিষ্কার করি আমাদের শেষ গন্তব্য লালমাটি টিলা ও ফুলছড়া চা বাগানে। আমরা সিএনজি থেকে ফুলছড়া বাজার নেমেছি এবং সেখান থেকে একটি কাঁচা রাস্তা ধরে লাল টিলার দিকে হেঁটে যাচ্ছি গ্রামীণ পথ ধরে। শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগানের ভেতরে অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি টিলা, যার নাম লাল টিলা বা লালমাটি টিলা। লালচে মাটির জন্য এই টিলার এমন নামকরণ হয়েছে। টিলার চূড়ায় একটি কালী মন্দির থাকার কারণে অনেকে একে কালীটিলা নামেও চেনেন। এই চা বাগানে ঢোকার ক্ষেত্রে আপনার কাছ থেকে অনেকে টাকা নিতে চাইবে, মূলত গাইড করতে চাইবে। এখানে আসলে গাইড করার মতো কিছুই নেই, আপনি আপনার মতো করে ঢুকে আপনার মতো করে ঘুরে দেখে চলে যেতে পারবেন। সেই ক্ষেত্রে এটা আপনার প্রতি আমার পরামর্শ রইল যে কেউ যদি বলে গাইড নেওয়ার প্রয়োজন, আপনি বলবেন যে না, আমার গাইড লাগবে না। আমরা ফুলছড়ি বাজার থেকে প্রায় 10 মিনিট হেঁটেছি একেবারে চা বাগানের মাঝখান দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে, এবং ফাইনালি আমরা এসেছি এই লাল পাহাড় বা লাল মাটির পাহাড়ে। আমরা এইখান থেকে এখন উপরের দিকে উঠবো এবং আপনাদেরকে দেখাবো। এটা বিস্তীর্ণ একটা জায়গা। এই টিলায় উঠলে চারপাশ জুড়ে বিস্তৃত চা বাগান, সবুজ টিলা আর পাহাড়ি প্রকৃতির অপূর্ব দৃশ্য আপনার চোখ জোড়াবে। নিরিবিলি পরিবেশ ও উঁচু ভিউ পয়েন্টের কারণে এটি শ্রীমঙ্গলের দর্শনার্থীদের কাছে একটি জনপ্রিয় স্পট, যেখানে দাঁড়িয়ে সহজেই উপভোগ করা যায় চায়ের রাজধানী বিস্তৃত সবুজ প্রান্তরকে। আমরা আমাদের আজকের এই মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভ্রমণটির শেষের দিকে আছি। আমি বিস্তারিত সকল তথ্য ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আমরা যেহেতু রমজানে এসেছি, রোজা ছিল, তো সেক্ষেত্রে আমাদের সেই ভোর রাতে খাবারের পর আর খাবারের প্রয়োজন হয়নি। এখন আমরা ইফতার করব, সেক্ষেত্রে আমাদের সময় সেভ হয়েছে অনেকটা। তো আপনারা যদি আসেন একটু ফাস্ট ঘোরার ট্রাই করবেন এবং আরও বেশ কিছু জায়গা রয়েছে, আপনারা ঘুরে দেখবেন। আমরা যেহেতু একটু রিল্যাক্সে ঘোরার ট্রাই করি, তো সেই জায়গা থেকে আমরা 4টা বা 5টা জায়গায় গিয়েছি আজকে। এটা অসাধারণ এবং আরও কয়েকদিন পরে আসলে আপনি আরও একটা দারুণ পরিবেশ পাবেন। বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে একেবারে সব সবুজ হয়ে ওঠে। এখনও যদি আমি এদিকে তাকাই, দেখেন এটাও অসাধারণ। এই যে শেষ প্রান্তে এসে চাইলে ঘুরে দেখতে পারেন বদ্ধভূমি 71কে। আমাদের আজকের দিনের সফর সঙ্গী মিজান ভাই ঘুরিয়ে দেখেছেন এটি। আজকের এই ভ্রমণে আমার টিমমেট ছিল। এদিকে হচ্ছে তামিম, ভালো আছো তুমি? হাই, আলহামদুলিল্লাহ। আর এইদিকে আছে তারেক, ধরো এটা নাও।
এখনকার হোস্ট তুমি বলো আমরা এখন কোথায় আছি? আমরা আছি এখন এখানে বদ্ধভূমিতে। বদ্ধভূমি হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় অজস্র বাঙালির, নিরীহ বাঙালির উপর হত্যা চালানো হয়েছে। সেই উপলক্ষে এখানে একটা স্মৃতির স্তম্ভ তৈরি করা হচ্ছে, এখানে পার্ক দেওয়া হয়েছে। আজকে সারাদিন আমাদেরকে যে গাড়ি নিয়ে যে মানুষটি সাপোর্ট দিয়েছেন আমাদের মিজান ভাই, উনি অসাধারণ একজন মানুষ। আমরা ফাইনালি ওনার কাছ থেকে বিদায় নিব। ভাইয়া বলেন কেমন লেগেছে আজকে সারাদিন আমাদের সাথে ঘুরে? জি ভালো লাগছে, ইনশাল্লাহ ভালো। আচ্ছা, সব এমনি জায়গাটা নিয়ে ঘুরলাম, ভালোই লাগছে। আমরা মোট কয়টা জায়গায় গেলাম? যে আমরা গেলাম প্রথমেই রাবার বাগান শ্রীমঙ্গলের, তারপর হচ্ছে নুরজান টি স্টেট, মাধবপুর চা বাগান, তারপর হচ্ছে মাধবপুর লেক, লাওয়াছড়া উদ্যান, জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক লাওয়াছড়া, হ্যাঁ। তারপর হচ্ছে শ্রীমঙ্গলে যে বাংলাদেশ গবেষণা কেন্দ্র, রিসার্চ কেন্দ্র যেটা বলা হয়, তারপর লাল পাহাড়। সব মিলিয়ে উনি আজকের এই ভ্রমণটি অসাধারণ করেছে আমাদের, বাট অনেক ধৈর্যশীল একজন মানুষ যেটা দেখলাম।